মা গঙ্গা এক বহমান সভ্যতা, এক চলমান সংস্কৃতি। ভূগোল বলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে গঙ্গা নদীর সৃষ্টি। তবে গঙ্গা শুধুমাত্র একটি জলধারা নয়, বহু জলধারা একত্রে মিলিত হয়ে দুটি প্রধান জলধারা রূপে মর্তের দিকে বয়ে এসেছে। একটি ভাগীরথী এবং অপরটি অলকানন্দা। এই দুই নদীর মিলনে তৈরি হয়েছে ভারত জননী মা গঙ্গা। প্রায় 11,000 বছর ধরে তপস্যার পর ব্রহ্মা তার কমণ্ডলের জল দিয়ে ভগবান বিষ্ণুর পা ধুয়ে দিয়েছিলেন। সেই জলই অলকানন্দা নদী রূপে নিচের দিকে বয়ে এসেছে। পথিমধ্যে 5টি বড় নদী অলকানন্দার সাথে এসে মিলিত হয়েছে এবং তৈরি হয়েছে পঞ্চপ্রয়াগ। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ এবং বিষ্ণুপ্রয়াগের জল মাথায় নিয়ে আমরা পৌঁছে যাব ভগবান বদ্রী বিশালের কাছে। গত পর্বেই হরিদ্বার থেকে আমরা এসে পৌঁছেছিলাম আন্তর্জাতিক যোগনগরী ঋষিকেশে। ঋষিকেশ থেকে আমরা বেরিয়ে পড়েছি পঞ্চপ্রয়াগের পথে। আমাদের এই পঞ্চপ্রয়াগ যাত্রায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এখন বেলা 11:30। ঋষিকেশ থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর পাহাড়ের ওপর থেকে সুন্দরী ঋষিকেশকে কি অপরূপ যে লাগছে। এই ব্রিজটা চিনতে পারছেন? জানকিঝুলা। ওপরে হিমালয়, সামনে গঙ্গা, মাঝে পবিত্র যোগনগরী। সময়ের অভাবে ত্রয়ম্বকেশ্বর মহাদেব মন্দিরে আমরা যেতে পারিনি। এটাই সেই 13 তলা মহাদেবের মন্দির। পথের মধ্যে হঠাৎই এই শোভা দেখে দাঁড়িয়ে গেলাম আমরা। গঙ্গার ওপর চলছে রিভার রাফটিং। গঙ্গার স্রোত এখানে বেশ ভালো। দূরে ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটাকে পাশ করেই আমরা গঙ্গার উল্টো পাড়ে যাব। আমরা এসে পৌঁছালাম যমকেশ্বর, আর এটা হলো গরুর মন্দির। সোজা রাস্তা ধরে চলে যাওয়া যায় নীলকণ্ঠ মহাদেবের মন্দির। আমরা বেঁকে যাচ্ছি। বদ্রীনাথ ধাম এখান থেকে 267 কিলোমিটারের পথ। ওই যে উঁচু টাওয়ারগুলো দেখছেন, ওগুলো কি বলুন তো? বলেছিলাম না, যোগনগরী শুধুমাত্র আধ্যাত্মিকতার জায়গা নয়, অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও জায়গা। আমরা এসে পৌঁছেছি শিবপুরীতে, আর এইগুলো হলো বাঞ্জি জাম্পিং টাওয়ার। ভারতবর্ষের সবচেয়ে উঁচু বাঞ্জি জাম্পিং হয় ঋষিকেশ থেকেই, 117 মিটার। হিমালয়ের মধ্য দিয়ে যাত্রাপথ তো এমনিতেই স্বর্গীয়, আর তার সাথে যদি গঙ্গা নদী থাকে তাহলে প্রকৃতি যেন এক আলাদাই সুর রচনা করে। অষ্টমীর সকালে পরমার্থ নিকেতনের সামনে মহাদেবের আশীর্বাদ নিয়ে স্নান করে
ব্রেকফাস্ট সেরে আমরা এখন এমন এক জায়গাতে ঘাটি কাটতে চলেছি, যে জায়গাতে যদি জিম করবেট সাহেব না থাকতেন তাহলে বোধহয় সেখানে আর রাত্রিবাস আমাদের পক্ষে সম্ভব হতো না। আর 10 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থল দেবপ্রয়াগে। সঙ্গম নগরী দেবপ্রয়াগে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেবভূমি দেবপ্রয়াগ গিরিরাজ হিমালয়ের পঞ্চপ্রয়াগের শ্রেষ্ঠ প্রয়াগ। শ্রেষ্ঠ সে স্বর্গীয় মাহাত্ম্যে, শ্রেষ্ঠ সে স্বর্গীয় সৌন্দর্যে। অলকানন্দা এবং ভাগীরথীর মিলনভূমি, মা গঙ্গার জন্মভূমি। তরল তরঙ্গিনী ভগবতী গঙ্গে। বহু লোকগাথা আছে দেবপ্রয়াগকে ঘিরে, তবে আজ সেসব থাক। একদম ওপরে ওই যে বড় বিল্ডিংটা দেখছেন, ওটা সংস্কৃত মহাবিদ্যালয়, আর তার ঠিক নিচেই যে হোটেলটি দেখছেন ওটা রামকুণ্ড রিসর্ট। দেবপ্রয়াগের গল্প আজ থাক বললাম কারণ ফেরার পথে এই রামকুণ্ড রিসর্টেই আমরা এক রাত থাকবো। অপূর্ব দেবপ্রয়াগকে পায়ে হেঁটে আমরা সেদিন ঘুরব। এই রাস্তা ধরেই মাত্র 200-300 মিটার আমরা ভাগীরথীকে সাথে নিয়ে এগিয়ে এসেছি। ভাগীরথীকে বাম দিকে রেখে এখন আমরা অলকানন্দার পিছু নেব। সুদর্শন ক্ষেত্র দেবপ্রয়াগ ছেড়ে যতই সামনের দিকে আমরা এগোচ্ছি, হিমালয় তত নিবিড়ভাবে আমাদের কাছে ধরা দিচ্ছে। কীর্তিনগর পেরিয়ে আমরা এসে পৌঁছলাম প্রাচীন গাড়ওয়ালের রাজধানী তথা গাড়ওয়াল হিমালয়ের শিক্ষা এবং সাংস্কৃতিক কেন্দ্র শ্রীনগরে। শ্রীনগর নামটি এসেছে শ্রীযন্ত্র থেকে। কালাসুরকে বধ করার জন্য এখানেই একটি পাথরের উপরে শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। গাড়ওয়াল বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল এই শ্রীনগর সমৃদ্ধ হয়েছে কবি কালিদাস, সন্ত রামানুজ, গুরু গোরক্ষনাথ, তুলসীদাস, শঙ্করাচার্য, ঋষভদেব, স্বামী বিবেকানন্দ সহ বহু কিংবদন্তির পায়ের ধুলায়। রাস্তা অনেকটাই মোটামুটি আমরা পার করে এলাম। এখন লাঞ্চ টাইম। লাঞ্চ করতে আমাদেরকে বেছে নিলাম শ্রীক্ষেত্র। দেখলাম শ্রীক্ষেত্রতেই আজকে অন্ন গ্রহণ করি। এই হলো শ্রীনগরের হোটেলের স্পেশাল থালি। থালির নাম মহারাজা, কিন্তু থালিটা একদম সাদরে গ্রহণ করেছেন মহারানী।
পুরোটাই আমি খাবো, বলে যখন দিয়েছে আর কাউকে দেবো না। দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা, এটা উত্তরাখণ্ড নাকি উত্তরবঙ্গ, পাশে গঙ্গা বইছে নাকি তিস্তা, একদম সেম ল্যান্ডস্কেপ। এই পুরো রাস্তা জুড়ে আপনি যেখানেই থাকতে চাইবেন তার মিনিট 15-র মধ্যেই হোটেল পেয়ে যাবেন। এই ব্যাপারটা আশ্বস্ত হওয়ার নাকি ভয়ের সত্যি জানা নেই। সামনে হিমালয় আর এই অলকানন্দা, মন্দাকিনী, পিণ্ডর গঙ্গা, নন্দাকিনী এবং বিষ্ণু গঙ্গার মিলিত প্রবাহ। বাবা বদ্রী বিশালের চরণামৃত নিয়ে স্নিগ্ধ অলকানন্দা বয়ে চলেছে মর্তের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি অলকানন্দা ড্যামের ঠিক সামনে, আর একটু এগিয়ে গেলেই ধারী দেবীর মন্দির। অলকানন্দার ওপর এই ড্যাম তৈরি করার জন্য ধারী দেবীর মন্দির যে বছর একটু সরানো হয়েছিল, সেই বছরই কেদারে নেমে এসেছিল সেই ভয়ঙ্কর বিপর্যয়। এটাকে অন্ধবিশ্বাস বলবেন নাকি প্রকৃতির প্রখর প্রতিশোধ, সেটা আপনারাই ঠিক করুন। সূর্য প্রায় অস্তাচলের পথে, আর আমরাও মূল রাস্তা ছেড়ে একটু নিচের দিকে নেমে এলাম ধারী দেবীর মন্দির দর্শনে যাব বলে। দেখুন, আপনারা মানুন আর না মানুন, স্থান মাহাত্ম্য বলে একটা ব্যাপার কিন্তু আছে। কিছু কিছু জায়গায় পৌঁছালেই সেখানকার চারদিকের পরিবেশ মনে একটা আলাদা রকম অনুভূতির জন্ম দেয়। এই জায়গাটাও ঠিক তেমন। যাচ্ছি এখন মাতা ধারী দেবীর আশীর্বাদ প্রার্থনায়। 4 ধাম যাত্রা শুরু করার আগে মাতার আশীর্বাদ নেওয়া প্রথম কাজ। মা ধারী দেবী এখানে আদিশক্তির এক রূপ। জনশ্রুতি অনুযায়ী প্রাচীনকালে এক ভয়াবহ বন্যায় এই অঞ্চলের প্রভূত ক্ষতি হয়েছিল। সেই বন্যা স্রোতেই মায়ের মস্তকরূপী পাথরটি ভেসে আসে। তারপর স্থানীয় লোকজন স্বপ্নাদেশ পেয়ে মাকে অলকানন্দার ওপর এই স্থানেই প্রতিষ্ঠিত করেন। 2013 সালে অলকানন্দার ওপর জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সময় মাকে সাময়িকভাবে স্থানান্তরিত করা হয়েছিল এবং তার পরের দিনই নেমে আসে সেই ভয়ঙ্কর বিপর্যয়।
চার ধাম তথা উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী ধারী দেবী 3 বেলা ভক্তদের 3 রূপে দর্শন দেন। সকালবেলা বাচ্চা মেয়ের মতো, দুপুরবেলা যুবতীর মতো এবং সন্ধেবেলা বৃদ্ধা রূপে মা দর্শন দিয়ে থাকেন। हर हर महादेव। हर हर महादेव। जय माता। ধারী দেবীর মন্দির থেকে আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা রুদ্রপ্রয়াগ, প্রায় 16 কিলোমিটারের দূরত্ব। ধারী দেবীর মন্দিরের কাছেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের একটি ধর্মশালা। আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন। ড্রাইভার দাদা বলছেন মাঝখানের এই কিছুটা অংশে সব সময় ধস নামে, তাই একটা আলাদা করে ব্রিজ তৈরি চলছে যাতে এই স্ট্রেচটা অ্যাভয়েড করা যায়। পাহাড় যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর। বেজে গেল প্রায় 5:30 আর আমরাও ঢুকে পড়লাম রুদ্রক্ষেত্র রুদ্রপ্রয়াগে। এখন এই জায়গাকে দেখে কে বলবে এখানে বসেই জিম করবেট সাহেব লিখেছিলেন দ্য ম্যান ইটিং লেপার্ড অব রুদ্রপ্রয়াগ। তবে সেসব বহুদিন আগের কথা। রুদ্র অর্থাৎ মহাদেবের নামে নামাঙ্কিত এই সুন্দর জনপদটি এখন উত্তরাখণ্ডের একটি জেলা। মূল শহরের একদম শেষ প্রান্তে আমরা আজকে আশ্রয় নেব গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগম অর্থাৎ GMVN এর গেস্ট হাউসে। গাড়ি আমাদের চলে এসেছে আর सवारी अंदर जा रही है। রুদ্রপ্রয়াগে থাকার জায়গার কোনো অভাব নেই, তবে আমরা GMVN পছন্দ করেছি কারণটা আমাদের দর্শকরা মোটামুটি প্রত্যেকেই জানেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, ভিউ, যেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে রেড চার্টটা আপনারা একবার দেখে নিন। আমাদের নন এসি ডিলাক্স রুম 2532 টাকা ভাড়া। সাউন্ড অফ তিস্তার দর্শক মাত্রেই জানেন
যে কোনো জায়গায় রিসর্ট, হোটেল কিংবা হোমস্টে বুকিংয়ের সময় আমাদের প্রধান শর্ত থাকে এক এবং একমাত্র ভিউ। অলকানন্দা এবং মন্দাকিনী, দুই স্বর্গের নদী এসে মিশেছে রুদ্রপ্রয়াগে। প্রয়াগস্থলের এরকম রূপ দেখে একদমই ঘরে মন টিকছে না, মনে হচ্ছে এক্ষুনি ছুটে যাই একবার। কি অপরূপ সুন্দর! রুমের জানলা দিয়েও রুদ্রপ্রয়াগস্থল দৃশ্যমান। এই বেরোলাম রুম থেকে, এই হলো সামনের পার্কিং এরিয়া। আপনার গাড়ি নিশ্চিন্তভাবে থাকবে এখানে, ড্রাইভারদেরও এরিয়াও আছেন। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, গাইড ম্যাপ অফ গাড়ওয়াল হিলস। হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে দেবপ্রয়াগ পেরিয়ে আমরা এসেছি রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ থেকে কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, চামোলি, পিপলকোটি, যোশীমঠ, বিষ্ণুপ্রয়াগ, বদ্রীনাথ। চললাম এখন রাত্রেবেলা, রাত্রে ঠিক নয়, এটা এখন সন্ধেবেলাতে একটু রুদ্রপ্রয়াগের ঠিক সঙ্গমের কাছে দেখি সেখান থেকে কেমন লাগে। কয়েকটা ঘন্টায় থাকবো, যতক্ষণ থাকবো যতটা পারা যায় এর সাথে একাত্ম হওয়ার চেষ্টা। আর আমাদের সারথিও সেরকম, একবার বলতেই গাড়ি স্টার্ট দিয়ে রেডি। এখন বাজে 7:30। রাস্তাঘাটে লোকজন কমে এসেছে, তবে যতটা শীত এখানে আশা করেছিলাম ঠান্ডা একদমই নেই। এই সোজা রাস্তা ধরে কাল আমরা যাব বদ্রী বিশালের পথে। এখন আমরা যাচ্ছি নিচের দিকে, প্রয়াগস্থলে। রাতের আলোতে সুন্দরী দেবপ্রয়াগ ঝলমল করে উঠেছে। এই যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা সোজা কিন্তু কেদারনাথের দিকে যাচ্ছে।
একদিকে সিঁড়ি উঠে গেছে রুদ্রনাথজির মন্দিরে এবং অপর সিঁড়িটি নেমে গেছে প্রয়াগস্থলের দিকে। সিঁড়ি বেশ খাড়াই এবং স্টেপও অনেক। দুদিক থেকে দুই নদী এসে মিলিত হয়েছে। জলধারার কালারটা হয়তো আপনারা এই রাতের অন্ধকারেও হালকা করে বুঝতে পারছেন। দেখুন, কেদারনাথ থেকে মন্দাকিনী এসেছে এখানে, বিলীন হয়েছে বদ্রীনাথের অলকানন্দায়। স্ফটিক স্বচ্ছ মন্দাকিনী মিশেছে চন্দনবর্ণা অলকানন্দায়। মন্দাকিনী এখানে শান্ত এবং সংকীর্ণ, অলকানন্দা অশান্ত এবং প্রশস্ত। এই সঙ্গম স্থল হল রুদ্রপ্রয়াগ, ঋষি নারদের তপস্যা ক্ষেত্র। আমরা সবাই এই মুহূর্তটাকে ক্যাপচারের জন্য বসে আছি। প্রত্যেকে অদ্ভুত শান্তি, অদ্ভুত। এখানে যে আওয়াজ জলের, সেটা একটা সত্যি একটা সুরের মতন। অনেকক্ষণ বসে থাকলেও আপনি কিন্তু কখনো একঘেয়ে হবেন না। বেশ স্রোত এখানে। নিচে রুদ্রপ্রয়াগের উত্তাল স্রোত, আর মাথার উপরে উঠেছে অষ্টমীর চাঁদ। আমরা এখন দাঁড়িয়ে আছি রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ হলো সেই জায়গা যেখানে কেদার থেকে আসা মন্দাকিনী এবং বদ্রী থেকে আসা অলকানন্দা একসঙ্গে মিলিত হয়ে অলকানন্দা রূপে মর্তের দিকে প্রবাহিত হয়েছে। এই সেই জায়গা যেখানে মহর্ষি নারদ মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার হাতে তুলে দিয়েছিলেন রুদ্রবীণা। সপ্তসুরের জ্ঞান এখানেই মহর্ষি নারদ পেয়েছিলেন। এই দেখুন সেই মন্দির, অপূর্ব সুন্দর মহাদেবের এক প্রতিকৃতি, এবং সামনে রয়েছে মহর্ষি নারদের এক মূর্তি, যার হাতে রয়েছে রুদ্রবীণা। রয়েছে নন্দী মহারাজও, জ্বলছে জাগপ্রদীপ। আমরা এসেছি এই প্রয়াগস্থলে রাত্রিবেলা। এত সুন্দর কোলাহল মুক্ত শান্ত একটা পরিবেশ। দুটো নদীর গর্জন সমানে কানে আসছে এবং তার সঙ্গে মাঝে মধ্যে পুণ্যার্থীদের ঘণ্টার ধ্বনি। বদ্রীনাথ আমরা সরাসরিও যেতে পারতাম, কিন্তু আমরা ঠিক করেছিলাম এই পুরো জায়গাটার স্থান মাহাত্ম্য আমরা নিজেরাও জানব এবং আপনাদের সঙ্গে ভাগও করে নেব। তাই বিভিন্ন জায়গায় এক এক দিন করে আমরা থেকেছি এবং সেই প্রত্যেকটা জায়গা এক একটা প্রয়াগ। আমরা আজকে আছি রুদ্রপ্রয়াগে, কালকে আমরা যাব বদ্রী দর্শনে, তারপরে আমরা থাকব দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে আপনারা পর্যটকরা যারা আসেন তারা কেউ প্রায় নাইট স্টে করেন না, কিন্তু এই 5খানা প্রয়াগের মধ্যে
দেবপ্রয়াগের মাহাত্ম্য সবচেয়ে বেশি, কেননা দেবপ্রয়াগ থেকেই তৈরি হয়েছে পতিত পাবনী মা গঙ্গা। সঙ্গমস্থল যাওয়ার যে সিঁড়ি নিচের দিকে নেমে গেছিল তার ঠিক উল্টো দিকে এই সিঁড়ি দিয়েই আপনারা চলে যেতে পারেন রুদ্রনাথজির মন্দিরে। তবে সে মন্দির এখন বন্ধ, প্রায় রাত 8:30 এখন। কাল সকালবেলা আবার এখানে আসতে পারবো কিনা তা জানি না, তাই আপাতত বাইরের থেকে প্রণাম করেই আমরা ফিরে যাচ্ছি। এটা এক নিদর্শন, গাড়ি আসছে রাত্রেবেলা। যাত্রী বিশ্রামাগৃহ একদম সঙ্গমের গলির মুখেই। কালিকামলির দুটো জায়গা আছে, দুটো আশ্রম আছে এখানে। আমরা যে জিএনভিএনের যেটাতে আছি সেখানেও একটা আছে, আর এটা আছে। বাজে এখন রাত্রি 9:30, আমরা চললাম ডিনার করতে। চলুন আপনারাও ডিনার করে নিন। খাওয়ার এখানকার বেশ টেস্টি, তবে দামটা একটু বেশি মনে হলো। রাত এখন 11টা, আমরা দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। জলের কি বিশাল গর্জন কানে আসছে। রুদ্রক্ষেত্র থেকে আপনাদের প্রত্যেককে শুভরাত্রি। প্রথমে এই পুরো জায়গাটা ছিল গাড়োয়াল রাজাদের অধীনে। ব্রিটিশরা আসার আগে নেপালের গোর্খারা এই অঞ্চলের আধিপত্য লাভ করেছিল। তারপর আর কি, ব্রিটিশরা ভালোই জানে সন্ধি করতে। অ্যাংলো গোর্খা ওয়ার হলো, তারপর ব্রিটিশরা আবার তাদের শাসন কায়েম করলো এই জায়গাতে। রুদ্রপ্রয়াগের এই জায়গাটা আছে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটাতে একটা বেস পয়েন্ট সবসময় করা হতো। 4 ধামের তীর্থযাত্রীরা সবসময় এই জায়গাটাকে একটা বেস পয়েন্ট হিসাবে ইউজ করেছেন। ওপরের দিকে দেখছেন যে রাস্তাটা, ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কেদারের দিকে। আর এদিকেও একটা রাস্তা আছে, যে রাস্তা ধরে কালকে রাত্রিবেলা আমরা গেছিলাম, সেই রাস্তাটাও সোজা কেদারের দিকে চলে যাচ্ছে। দূরে দেখতে পাবেন একটা ট্রাক চলছে, কেদারের দিকে চলে গিয়ে ওই দুটো রাস্তা একসাথে মিশে গেছে। আর এই দিকে আমরা সোজা বেরিয়ে যাব এখন বদ্রির দিকে। আজকে আমাদের উদ্দেশ্য, গন্তব্য যাই বলুন, ভেতরের একদম টান বৈকুণ্ঠ অর্থাৎ বদ্রি বিশালে। অলকানন্দা আর মন্দাকিনীর এই পবিত্র সঙ্গমস্থলে রুদ্রপ্রয়াগের চারিদিকে অজস্র মন্দির আছে। সকালবেলায় জলের আওয়াজ আর মন্দিরের ঘণ্টাধ্বনি মিলেমিশে একাকার, অদ্ভুত এক পরিবেশ তৈরি করেছে। আমাদের যাত্রাপথের এই
বিশ্রাম স্থানটি বিশ্রাম না বলে আমরা বরং যদি এটাকে বলি যে আমাদের ইচ্ছে করেই আমরা এই জায়গাতে একদিন ছিলাম, শুধুমাত্র এই দূর থেকে এই সঙ্গম স্থলটাকে দেখার জন্য। অদ্ভুত সুন্দর এক পবিত্র জায়গা। একটু পরে আমাদেরকে বেরোতে হবে, তার আগে রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে যতক্ষণ পারা যায় ততক্ষণ চোখ ভরে এই দৃশ্য অনুভব করা। বেরোচ্ছি এখন রুম থেকে। খুব শান্তিতে কাটালাম একটা রাত। সময়টা যদি 1920 সাল নাগাদ যদি হতো তাহলে হয়তো ব্যাপারটা এত সোজা হতো না, কারণ সেই সময়ে এখানে 7-8 বছর ধরে খুব উৎপাত ছিল এক ম্যান ইটারের। সেই অঞ্চলে ত্রাস হয়ে উঠেছিল। শেষে বিপদ সমাধানের জন্য এগিয়ে এলেন জিম করবেট সাহেব। তিনি বধ করলেন তাকে। তার সেই বিখ্যাত গ্রন্থ, পুস্তক, ডায়েরি, যাই বলুন না কেন, দ্য ম্যান ইটার অফ রুদ্রপ্রয়াগে সেই পুরো ব্যাপারটা বর্ণনা করা আছে। জয় বদ্রী বিশাল। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাউন্ড অফ তিস্তার সাথে দেবভূমি দর্শনে থাকবেন।